স্বাগত জানাচ্ছি তুষার সানকি স্যারকে, গুজারপুর শিবগঞ্জ বিশালাক্ষী হাই স্কুলের ইতিহাস বিভাগের সহশিক্ষক। দীর্ঘদিন আমাদের এই আলোচনায় উনি অংশ নেন। আর যাকে আমরা পেয়েছি তিনি হলেন সন্দীপ কুমার সাউ স্যার, মৌলা নেতাজি বিদ্যাপীঠ থেকে। দুজনকেই স্বাগত। তোমরা একটু ধৈর্য ধরে বসে, এরকম একটা বিষয় যেটা নাকি আমাদের সবার ভীতির কারণ, ইতিহাসকে আমরা অনেকেই ভয় পাই, তাই তো? সেটাকে কিভাবে প্রাঞ্জলভাবে উপস্থাপন করা যায়, ইতিহাসের খুঁটিনাটি নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণে আমরা এগিয়ে যাব আমাদের দুই বিশেষজ্ঞ শিক্ষকের হাত ধরে। মাইক্রোফোন তুলে দিচ্ছি তুষারবাবুর হাতে। অসংখ্য ধন্যবাদ। প্রথমেই বলা হলো ইতিহাসের ভীতি সংক্রান্ত, তো সত্যিই ভীতি কি না এর জন্য আমি প্রথমেই যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে আমি একটু জানতে চাইছি, ইতিহাস যাদের ভয় লাগে তোমরা একটু হাতটা, সিটে বসেই হাতটা তুলে একটু মার্কিং করো। কতজন কি ইতিহাস ভয় লাগে? ওকে, নামাও। তাহলে স্যার যেটা ভেবেছিলেন সত্যিই তাই। তাই হতাশা দিয়েই শুরু করি। বিগত 5 বছরের প্রশ্ন যদি আমি পরপর দেখি, এটা প্রমাণিত হয় যত পরীক্ষা নিরীক্ষা ইতিহাসকে নিয়েই। কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষের ইন্টারভিউ দেখেছি, 100% পড়ছে। এই প্রশ্নটা করলে 100%। আমি বলে দিই, আমি কোনো স্বপ্নের ফেরিওয়ালা নই, আমি ডিসেম্বরের সান্তাক্রুজ নই। সুতরাং আমার মুখ থেকে এমন কোনো উত্তর বেরোবে যে উত্তর বা যে প্রশ্নটা পরীক্ষা হলে প্রশ্নপত্রে পাবে। আমার এখানে আসা এই কারণে, তোমাদের মতো সময়ে আমি কিভাবে ইতিহাসটাকে নিজের মতো করে ভেবেছিলাম সেটা শেয়ার করতে। তাই আমরা যে সময়টা থাকব সেই সময়টার মধ্য দিয়েই ইতিহাসকে কিভাবে জয় করা যায়, ইতিহাসের মধ্য থেকে কিভাবে নাম্বারটা করা যায় সেই দিকে আগাবো। স্যার, সন্দীপবাবুকে বলবো তার একটু ইন্ট্রোডাক্টরি স্পিচ দিতে, তারপরে আমরা সরাসরি বিষয়ে চলে যাব। আমার প্রিয় ছাত্ররা, আমি বলছি শোনো, মানে যে কোনো সাবজেক্টকে ভালোবাসতে হবে। আমি ইতিহাস না ভালোবাসলে ইতিহাসের প্রতি আমাকে ইতিহাস সাবজেক্টটাকে যদি জানি, ছেলেমেয়েরা ইতিহাস সম্বন্ধে সত্যি ভীতি, কারণ তারা ইতিহাসটা ভালো করে পড়ে না, বাছা করে পড়ে যায় ইম্পর্টেন্ট। আমাদেরকে ইতিহাস বইটাকে, টেক্সট বইটা জি কে পাহাড়ি বা আমাদের জীবন মুখোপাধ্যায়, এই দুটো ইতিহাস বইটা যদি আমরা ভালো করে পড়ি তাহলে ইতিহাস সম্বন্ধে ভীতি হবে না। ইতিহাস সম্বন্ধে আমাদের যে প্রশ্ন হয় এমসিকিউ, সবচেয়ে ভীতি হচ্ছে এমসিকিউ আমি মনে করি। কারণ যদি কোনো ছেলে এই এমসিকিউতে 20 পেতে পারে, 20 তার 90 পাওয়া খুব আটকাবে না। যত কঠিন এমসিকিউটা, পরবর্তীকালে যখন 2 বা 4 নম্বরে প্রশ্ন, সেখানে অপশান আছে, তুমি কিছু পেতেই পারো। কিন্তু যত ভীতি এমসিকিউ। আর এমসিকিউ ইদানিং এমন হচ্ছে, ধরো সরাসরি প্রশ্ন পড়ছে না। যেমন বলছি, বঙ্গদর্শনের লেখককে আমরা সম্পাদককে আমরা সবাই জানি, বঙ্গদর্শনের প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র। কিন্তু প্রশ্ন এমন পড়ে গেল যে বঙ্গদর্শনের বঙ্কিমচন্দ্র কত বছর ছিল। তোমরা তাহলে টেক্সট বইটা ভালো করে পড়বে, আর টেক্সট বইটা ভালো করে পড়তে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। আর ইতিহাস সবারই ভীতি, কেমন প্রশ্ন বিভিন্নভাবে হয়। এখন মানে যে গতানুগতিক প্রশ্ন, যুদ্ধের কারণ, ধরো নীল বিদ্রোহের কারণ বা সাঁওতাল বিদ্রোহের কারণ বা এরম পড়ছে না, প্রশ্ন পড়ছে বিভিন্নভাবে এর প্রকৃতি। আমরা অনেকে দেখছি কারণ পড়েছে প্রকৃতি লিখে দিচ্ছে, তা হবে না।
তাহলে আমাদের ইতিহাস সম্বন্ধে পড়তে গেলে প্রচুর পড়তে হবে। সত্যি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে এমসিকিউ, আমাদের সিলেবাস বেশি হচ্ছে প্রথম চ্যাপ্টারটা খুব কঠিন। নাচের ইতিহাস, গানের ইতিহাস, এখন কত প্রশ্ন আছে, সেগুলোকে একটু মাইনরলি পড়তে হবে। আর ইতিহাসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাল। এই সালগুলোকে আমাদেরকে বারবার পড়তে হবে। তার জন্য অনেক সূত্র দেখতে হবে যে একই সালে কী কী ঘটনা ঘটছিল, এগুলো ভালো করে পড়তে হবে। আর আমি বলি এই ইতিহাসের জন্য তোমরা সবাই প্রথম পৃষ্ঠার মধ্যে সমস্ত এমসিকিউ লেখার চেষ্টা করবে। তারপরে পরপর সিকোয়েন্স অনুসারে লিখলে স্যাররা প্লিজড হয়। আর খাতা তো আমাদের কাছে প্লেট, স্যারকে প্লেট সাজিয়ে দিচ্ছ, খাতা যেন পরিষ্কার হয়। প্রথম পৃষ্ঠা এমসিকিউ লিখবো, এমসিকিউ তো পূর্ণ বাক্যে লিখতে হচ্ছে না, এমনি লিখলেও হবে। তারপরে 3 পৃষ্ঠা আমরা এই 2 নম্বরের প্রশ্ন লিখবো। 2 নম্বর প্রশ্ন আমরা যদি 3 পৃষ্ঠার মধ্যে রাখতে পারি ভালো হয়। তারপরে 4 নম্বরে, তারপরে 8 নম্বরে। স্যার, হ্যাঁ স্যার বলুন। আমরা তাহলে প্রথমে এমসিকিউ নিয়ে আগাই। বেশ স্যার, স্যার একটু বলে নিই, স্যারেদের কথার সূত্র ধরে যে কোনো বিষয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। নৈর্ব্যক্তিক প্রশ্ন, অবজেক্টিভ টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের একমাত্র তাকে জয় করার উপায় হচ্ছে ভালো করে টেক্সট পড়া। আর স্যারেরা বলছিলেন যে গতানুগতিক প্রশ্নের বাইরে প্রশ্ন আসছে, সুতরাং আমাদের খুঁটিয়ে পড়তে হবে। আমরা নিজেরা টেস্ট পেপার সলভ করে একটা কোশ্চেন ব্যাংক তৈরি করতে পারি প্রত্যেকটা চ্যাপ্টারের। এই চ্যাপ্টারের জন্য আমি 4টে পৃষ্ঠা কি 5টা পৃষ্ঠা রাখলাম, সেখানে এই প্রশ্নগুলো পরপর লিখলাম। সেটা সাল ওয়াইজ প্রশ্ন হতে পারে, মানে সাল থেকে যে প্রশ্ন হতে পারে, বা অন্য কোনো প্রশ্ন, ঠিক আছে? আর এখানেই তো সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে। স্যারেরা বলেছেন 20-র মধ্যে যদি কেউ 20 পেতে পারো তাহলে তার স্কোরিং ব্যাপারটা অনেকটা এগিয়ে যায়। আমরা স্যারেদের হাত ধরে আলোচনা এগিয়ে নিয়ে যাব। এমসিকিউ বিষয়ে আসি। যে 20টা প্রশ্ন থাকে, কোন কোন ক্ষেত্র থেকে থাকে সেটা কিন্তু জানতে হবে। স্যার অলরেডি বলেছে, তোমাদের হাতে দেখছি পেন আছে, পারলে একটু লিখে নাও। গ্রন্থ একটা থাকবে, সংবাদপত্র এবং সম্পাদক থাকছে। সালটা কবে সংবাদ প্রকাশ হয়েছিল সেটাও পড়তে পারে। নৃত্য, পরিচিতি বা উপাধি, মানে কে কী নামে পরিচিত ছিলেন, লৌহমানব নামে কে পরিচিত ছিলেন, রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন, এই টাইপের প্রশ্ন। যেখানে অসুবিধা হবে আমাকে ইন্টারাপ্ট করবে। বা মেদিনীপুর লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত, এরকম একটা প্রশ্ন পড়বে। শব্দ এবং তার অর্থ, যেমন হুল কথাটির অর্থ কী, হুল কুরআন শব্দের অর্থ কী। বিদ্রোহ বা আন্দোলন, নেতার নাম বলতে পারে, বা আন্দোলন। বিদ্রোহের নেতা নিয়ে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন পড়ে, সুই মুন্ডা কোন বিদ্রোহের জন্য বিখ্যাত? তোমরা সবাই বলে সে এত সুই মুন্ডা, এটা মুন্ডা বিদ্রোহ। সীমান্ত রেখা, 4টে সীমান্ত বেশি ইম্পর্টেন্ট, ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, ভারত হচ্ছে আফগানিস্তান, এই 4টে সীমারেখা মন দিয়ে করবে। উক্তি, বক্তা এবং উক্তি, বিখ্যাত বক্তি, জমি আহ্লাদান বা এরকম বিভিন্ন কমিশন, র্যালে কমিশন, হান্টার কমিশন, শিক্ষা কমিশন। হ্যাঁ, হান্টার কমিশন। লাস্ট চ্যাপ্টারে আছে সংযুক্তি, অর্থাৎ দেশীয় রাজ্যে যে সংযুক্তি। স্যার আগে তোমরা একটা প্রশ্ন পাবেই, মন দিয়ে সমস্ত রাজ্যগুলোর সংযুক্তি কবে হয়েছিল মন দিয়ে পড়বে। নেক্সট প্রতিবেদন বা রিপোর্ট। লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রথম, যে কোনো বিষয়ে একটা প্রথম প্রশ্ন থাকবেই। সিনেমার জনক বা জনক বা প্রথম সিনেমার, ভারতীয় সিনেমার জনক, বিশ্ব সিনেমার জনক, বা এরকম একটা প্রশ্ন এটাই। তাহলে আমরা এমসিকিউ করলাম। এই এমসিকিউর উপর নির্ভর করেই গোটা প্রশ্নটা দাঁড়িয়ে আছে। কিন্তু সমস্ত প্রশ্নটা কিন্তু এই 20টা এমসিকিউ এর উপর দাঁড়িয়ে আছে। নেক্সট যে এসিকিউ, এই প্রশ্নটাই আসবে, শুধু এমসিকিউ এর মডেলটা চেঞ্জ হয়ে যাবে। সেটা তোমরা জানো যে এমসিকিউ এর পরে যে এসিকিউ, সেটা 5টা উপবিভাগ আছে। প্রথম উপবিভাগে আছে এক কথায় প্রকাশ, দ্বিতীয়তে আছে সত্য অথবা মিথ্যা,
তৃতীয়তে আছে স্তম্ভ মেলানো, ফোর্থে আছে মানচিত্র, লাস্ট বা ফিফথে আছে সেটা হচ্ছে এমসিকিউ আকারে ব্যাখ্যা বা প্রতিবেদন। এখানে একটা আমি বলি, শোনো, দেখবে প্রতিটি উপবিভাগ থেকে যে কোনো একটা, মন দিয়ে দেখবে, প্রতিটি উপবিভাগ থেকে যে কোনো একটি মোট 16টি প্রশ্ন দাও, তাহলে মোট 5টা উপবিভাগ, 4টে করে 20টা। এখানে আমরা 20টাই করে দিয়ে আসবো, বেশি করে দিয়ে আসবো। যদি অন্য ভুলে যাই তাহলে এখানে হবে, মানে প্রতিটি, অনেকে কী করে একটা করতে বলছে, একটা করে দিয়ে আসে। এটা মন দিয়ে পড়বে, যেহেতু তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো, তোমরা জানো। প্রতিটি উপবিভাগ থেকে একটা করলে হবে না, কমপক্ষে একটা থাকে, তোমরা মন দিয়ে এটা দেখবে। হ্যাঁ, এবার আমরা আসি 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন তোমরা সবাই জানো 16খানা থাকে। 16খানা থাকে, তোমায় করতে হবে 11টা প্রশ্ন। এই 2 নম্বরের প্রশ্নের জন্য প্রতি চ্যাপ্টারে 2টো করে থাকে, তোমাকে করতে হবে। ধরো প্রথম চ্যাপ্টারে আমরা যেমন এবারে আমরা করব নতুন সামাজিক ইতিহাস, নিম্নবর্গ ইতিহাস, এগুলো করতে হবে। কাকে বলে? অনেক সময় কি হয়, 4 নম্বরের প্রশ্ন 2 নম্বরে দিয়েছে। যেমন ধরো আনন্দমঠ জাতীয়তাবাদ বিকাশে কী, এটা 4 নম্বরের প্রশ্ন, কিন্তু 2 নম্বরে। তোমার এটা আনন্দমঠ মুখস্থ হয়ে বড় প্রশ্ন, তুমি 2 নম্বরের প্রশ্ন 2 পৃষ্ঠা লিখে এলে, এবার সময় পাবে না। তাহলে 2 নম্বরের প্রশ্ন তোমাকে টু দি পয়েন্টের, 2টো পয়েন্ট লিখতে হবে, অ্যাটলিস্ট 2টো, পারলে 3টে। 2 নম্বরের প্রশ্ন তোমাকে 2টো পয়েন্ট লিখতেই হবে। অনেক সময় দেখা গেছে যে অনেক বিভিন্ন বড় প্রশ্ন সব 2 নম্বরে পড়ে গেছে, আর 2 নম্বরের প্রশ্ন 4 নম্বরে। ইতিহাসে কি হচ্ছে, 2, 4, 8, অনেক সময় 8 নম্বরের প্রশ্ন 2 নম্বরে পড়তেই পারে। 2 নম্বরের প্রশ্নের জন্য আমরা প্রতিটি বিভাগ, প্রতিটি অধ্যায় 2টো করে করব, মোট 16টা। আমরা যদি পারি, আমরা 2 নম্বরের প্রশ্ন পরপর লিখব। আমরা 2 নম্বর প্রশ্ন আমরা দরকার হলে 16টার মধ্যে আমরা যদি পারি এবারে বেশি লিখে আসবো। যদি কোনোটা আমরা 1 পাই, সেটা অন্য 2 পাই, সেটা আমাদের হবে। আর 2 নম্বরের প্রশ্নের জন্য তোমরা পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে। যেমন 3 আইন কি, ছোটো ছোটো প্রশ্ন পড়বে। আবার অনেক সময় তাৎপর্য ব্যাখ্যা করো। যেমন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণে ছিল, এরকম তোমার প্রশ্ন দিবে। আর প্রতিটি অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন তোমাকে ভালো করে যাবে। 2 নম্বরের প্রশ্ন 4 নম্বরে পড়তে পারে, আবার 4 নম্বরের প্রশ্ন 2 নম্বরে পড়তে পারে। তোমাকে সেরকম ইম্প্রোভাইজ হয়ে লিখতে হবে। কোনো প্রশ্ন ধরো বললো স্কুল বুক সোসাইটির উদ্দেশ্য কী, আমরা দেখব সেই প্রশ্ন কি বলতে চাইছে, সেটাই লিখব। আমরা বেশি লিখব না। 2 নম্বরের প্রশ্ন আমরা 4-5 লাইনে বেশি না লেখাই আমার মতে ভালো। যেমন চালকলা তেমন মন্ত্রের ঠেলা। তা চালকলা যেমন পড়ে, মানে দ্রব্যাদি পড়ে, আমাদের সেরকম মন্ত্র উচ্চারিত হয়, এরকম একটা প্রবাদ প্রচলিত আছে। স্যার যেটা বলেছেন একেবারেই সত্যি কথা, সেটা যে কোনো সাবজেক্টের, যে কোনো বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমি পড়ে এসেছি 8 নম্বরের মতো করে, পড়েছে 2 নম্বর, তাকে সেইভাবেই ইম্প্রোভাইজেশনের দরকার, সেইভাবে আমাদের উপস্থাপন করতে হবে, এটা মাথায় রেখো। আমরা এই 2 নম্বরের প্রশ্ন নিয়ে তুষার স্যারের কি বক্তব্য একটু শুনে নিই। এমসিকিউ পরে এসিকিউ শেষ করলাম। 2 নম্বর থেকে কিন্তু নাম্বার কাটার প্রবণতা স্যারেদের থাকবে, এবং তোমরা অনেকেই জানো বা টেস্ট পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকেই অভিযোগ, স্যার 2-এর মধ্যে কখনো 1 দিচ্ছে, কখনো 1.5 দিচ্ছে, কিছুতেই 2-এ 2 পাচ্ছি না। তাহলে কি এমন লিখব যার জন্য আমাকে 2-এ 2 দেবে? এটা অনেকেই প্রশ্ন। আমি একটা উদাহরণ দিই। ধরো আমি এমসিকিউয়ে তোমাদের ব্যক্তিত্ব বলেছিলাম, তো জগদীশচন্দ্র বসু কেন বিখ্যাত, এটা পড়েছে। তাহলে কি লিখব? কেউ কি পারবে বলতে? কেউ পারবে? যাতে 2-এ 2 পেতে পারো। আর ভেরি গুড, ভেরি গুড। গ্রন্থ নাম লিখবে, অব্যক্ত, 3টে পয়েন্ট বুঝি। না না, 3টে না, 2টো হলেই হবে। আচ্ছা, জগদীশচন্দ্র বসুকে আমরা প্রথমে কি হিসাবে চিনি? বলুন, বলো বলো বলো। বিজ্ঞানী। আচ্ছা, এটা কি দেওয়া উচিত ছিল কি উচিত ছিল না? আমার কথা বোঝা গেছে? স্যার কি বলছি বুঝতে পারছো তো?
তাহলে তুমি তার ব্যক্তিত্বটা প্রথমে উল্লেখ করো, তার পরিচিতিটা উল্লেখ করো, তারপর তুমি দুটো দাও। বোঝা গেছে? আর একটা প্রশ্ন, বসো। আনন্দমঠ কেন বিখ্যাত? খুব কমন প্রশ্ন, 2-এ 2 পেতে হবে। আনন্দমঠ কেন বিখ্যাত? খুব সরল প্রশ্ন, মেয়েদের কাছ থেকে দেখি। বলো বলো বলো, অনেক কিছু বলছি। বলো। গুড। ঠিক আছে, গুড। আর একটা তুমি উল্লেখ করোনি, এখানে আনন্দমঠ থেকে আমরা দুটো একটা বিদ্রোহ জানতে পারি। হ্যাঁ, এটা বললে আরও ঠিক আছে। হ্যাঁ, মূল বিষয়টা হচ্ছে, দেখো যে চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে সেখানে লেখা আছে লেখায় ও রেখায় জাতীয়তাবোধ। বসো বসো, তাই তো? ওখান থেকে প্রশ্নটা এসেছে, তাহলে তোমার উত্তরে কিন্তু জাতীয়তাবোধ বা দেশাত্মবোধ এটা লিখতেই হবে। লিখতেই হবে। এটা যদি না লেখা থাকে কিন্তু নাম্বারটা কমবেই। নাম্বার কমবে। তুমি অনেকে লিখেছো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, সন্তান দলের কথা আছে, কিন্তু যদি এই ওয়ার্ডটা না থাকে, ইতিহাসে জাতীয়তাবোধটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ। অর্থাৎ এর মধ্য দিয়ে দেশাত্মবোধ বা জাতীয়তাবোধ, এই ওয়ার্ডটা যদি না লেখো তাহলে কিন্তু স্যার কখনো 1 কখনো 1.5 দিতে পারে। এগুলো একটু খেয়াল রেখো। এবার আমরা পরের বিষয়ে আসছি, অর্থাৎ 4 নম্বরে। তো 4 নম্বরে যাওয়ার আগে প্রত্যেকে স্যার বলছিলেন যে আমাদের যে 8টা অধ্যায় আছে, সে 8টা অধ্যায় থেকে কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন বা কত নম্বরের প্রশ্ন আসবে প্রত্যেকে জানো, তাই তো? প্রত্যেকে জানো তো? কোটা করতে হয় 6টা। 8টা থাকে, 6টা করতে হবে। কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না বলো? 4 নম্বর আসে না? না তো আসে, কে বলে না? আসে আসে আসে। এই তুমি ভুল বলছো, তুমি ভুল বলছো। সব চ্যাপ্টার থেকে আসে, তাই তো? সব চ্যাপ্টার থেকে আসবে 4 নম্বরে। প্রত্যেকে শিওর? শিওর? প্রত্যেকে শিওর? আমি কি গুলিয়ে দিচ্ছি বিষয়টা? বাবা একটু আসতে, একটু আসতে। প্রত্যেক চ্যাপ্টার থেকে 4 নম্বরে আসবে তো? কি ব্যাপার? আসবে তো? তা কনফিডেন্স আছে তো? ধরো আমি অতটা ইতিহাসে ভালো নই, আমার মনে হলো আমি একটু সাজেস্টিভ করব, তাই তো? আমি যদি কোনো একটা চ্যাপ্টার বাদ দিই তাহলে কি যেটা দেয়া আছে প্রতি উপবিভাগ থেকে অন্তত একটি করে নিয়ে মোট 6টি প্রশ্নের উত্তর দাও, সেটাকে কি আমি ফুলফিল করতে পারবো? আমার প্রশ্নটা হলো, যদি আমি সাজেশন করে একটা চ্যাপ্টার বাদ দিই তাহলে কি আমি 6টায় অ্যাটেম্প করতে পারবো? বলো। তোমরা টেস্ট দিয়েছো এখানে, যেগুলো একটু বলো, তাহলে বিষয়টা সুবিধা হবে বলতে। উঠে দাঁড়িয়ে বলো। দেখো ইতিহাসের এই ভীতিগুলো কিন্তু এখানেই। বলো। না কি বসো, আমি বলে দিচ্ছি। ভুল লেখা আছে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে 2টো, তৃতীয় এবং চতুর্থ থেকে 2টো, তাই তো? পঞ্চম ষষ্ঠ থেকে 2টো, সপ্তম এবং অষ্টম থেকে 2টো, ঠিক আছে? কিন্তু কোথাও বলা নেই, যে প্রতি অধ্যায় থেকে প্রশ্ন আসবে। কোথাও বলা নেই 1 এবং 2 থেকে 1 নম্বর থেকে একটা, 2 নম্বর থেকে একটা, এরকম বলা নেই। বলা নেই কিন্তু। অর্থাৎ 1 নম্বর থেকেও 2টো আসতে পারে, 2 নম্বর থেকেও 2টো আসতে পারে। এই ভুলটা কিন্তু তোমরা করো, অনেকেই করো। অর্থাৎ নিজেদের মতো করে একটা অধ্যায় বাদ দিলে। বিগত কয়েক বছর কিন্তু এই ঘটনা ঘটেছে। অর্থাৎ একজন কি করেছে, যে যেহেতু মোট 8টা অধ্যায় আছে, তাহলে আমরা পছন্দ সময় 2টো অধ্যায় বাদ দিয়ে দিলাম। কোনো কারণে যদি ওই 2টো অধ্যায় থেকে প্রশ্ন না আসে তাহলে ঠিক আছে,
কিন্তু যদি দুটো অধ্যায় থেকে দুটো দুটো চারটে প্রশ্ন আছে, কিন্তু চারটের বেশি তোমরা করতে পারবে না, এই জায়গাটা কিন্তু মনে রেখো। এবার এই 4 নম্বরটা আমরা কি লিখব, কি লিখলে আসবে, তার আগে আমি একটু বলে দিই কোন জায়গা থেকে আসবে। একবারে যে 8টা অংশ আছে সেই 8টা অংশই আমি বলে দিচ্ছি। পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে এমসিকিউ এর মধ্যে। একটা গ্রন্থ পড়বে, একটা প্রতিষ্ঠানের নাম পড়বে, একটা বিদ্রোহ বা আন্দোলন পড়বে, একটা ব্যক্তিত্ব পড়বে। কটা বললাম? 4টে। পত্রিকা পড়বে, বোঝা গেছে তো? এইগুলো বা প্রতিষ্ঠান পড়বে, এইগুলো থেকে কিন্তু পড়বে। এবার স্যার কিভাবে আমরা লিখব বা লিখলে আমরা 4-এ 4 পাবো, এই বিষয়ে স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। একটু স্যার বলে নিই। আমার মনে হয় মানে স্যার যে পয়েন্টগুলো উল্লেখ করেছেন এর আগে আমি অন্তত কারো কাছ থেকে শুনিনি। উনি পিন পয়েন্টের জায়গা বলে দিচ্ছেন যে পত্রিকা থেকে একটা পড়বে, অমুক জায়গা থেকে একটা পড়বে, এইগুলোই আমাদের প্রাপ্তি। এটা তোমরা ভালো করে নোট ডাউন করো। এখন যদি লিখতে অসুবিধে হয়ে থাকে, কোনো কিছু ভুলে গিয়ে থাকো, তাহলে বাড়িতে গিয়ে রিপিট আমরা যখন টেলিকাস্ট বা কিছু আপলোড করব সেটা দেখে নিও। ওভার টু স্যার। 4 নম্বরের প্রশ্নই আমাদের ভূমিকা, 4টে পয়েন্ট দেব আর উপসংহার আমাদের লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন, ধরো প্রথম প্রশ্ন আমাদের নারী ইতিহাস চর্চা। তা নারী ইতিহাস চর্চা আমরা খেলে ভূমিকা দেব, বিভিন্ন সময়ে নারীদের অবদান বা বিভিন্ন নারী ইতিহাস চর্চা সম্বন্ধে বিভিন্ন পুস্তক বা নারীদের মানে নারীরা কতটা অংশগ্রহণ করছে রাজনীতিতে সেগুলো দেব, আর উপসংহার। ভূমিকা আর মোট 5টা পয়েন্ট নিলে ভালো হয়, 4টে পয়েন্ট আমাকে লিখতেই হবে। আর এই 4 নম্বরের প্রশ্নের জন্য আমাদের স্যার যা বললো, আমরা যদি একটা অধ্যায় বাদ দিই তাহলে হবে না, প্রত্যেক অধ্যায় পড়বে। কোনোবারে প্রথম অধ্যায়তে পড়েনি, বিগত কয়েক বছরে প্রথম অধ্যায়তে পড়ছেনি, আবার দ্বিতীয় অধ্যায় পড়ছে, এবারে পড়বে না এরকম কোনো শিরোনি নেই। তাহলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, সব অধ্যায় আমাদের ভালো পড়তে হবে। আর স্যার যা বললো সে ঠিক আছে, মানে একটা পত্রিকা, একটা প্রতিষ্ঠান, আর আর বিভিন্ন বিদ্রোহ, আর বিভিন্ন। আর 4 নম্বরের প্রশ্ন আমাদেরকে একটু ভালো করে লিখতে হবে। কমপক্ষে 4টে পয়েন্ট দেব, ভূমিকা ছাড়া 4টে পয়েন্ট দেব, 4টে পয়েন্টে ডিসকাস করব। যদি বিদ্রোহ পড়ে, ধরো বিদ্রোহের কারণ, এখন আর বিদ্রোহের কারণ আর পড়ছে না, বিদ্রোহের প্রকৃতি। বিদ্রোহের প্রকৃতি পড়লে কারণ লিখলে হবে না। যে কোনো বিদ্রোহের পিছনে আমরা যদি বিভিন্ন উপজাতি বিদ্রোহ বা দেখি, কারণগুলো প্রায় একই রকম, সেগুলো শুধু কোনটা পার্থক্য সেটা আমরা মনে করে যাব, কারণ এর সঙ্গে না গুলিয়ে যায়। আমাদের প্রত্যেকটা বিদ্রোহ থেকে একটা পড়বে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন পত্রিকা, নীলদর্পণ আর বা বঙ্গদর্শন বা হিন্দু পেট্রিয়ট, এখান থেকে একটা পড়তে পারে। বা স্যার বলছেন বিভিন্ন গ্রন্থ, আনন্দমঠ, গোড়া, আর যে আনন্দমঠ, গোড়া, বন্দে মাতরম, এই বা বর্তমান ভারত, এখান থেকে একটা প্রশ্ন করতে হবে পারে। আর স্যার বলছেন যে বিখ্যাত কেন, মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন, এটা পড়লে আমাকে আইএসসিএস লিখতে হবে। বা আমাদের বা বসু বিজ্ঞান, স্যার বলছিলেন বসু বিজ্ঞান মন্দির টিকা পড়তে পারে। বা প্রশ্ন ঘুরিয়ে দিল যে জগদীশচন্দ্র বসু বিখ্যাত কেন। আবার 4 নম্বরের প্রশ্ন 2, 4, 8-এ পড়তে পারে। যেমন বলতে পারে ভারতবর্ষের কারিগরি শিক্ষার বিকাশ, এরকম পড়তে প্রশ্ন করলে আমরা সবই লিখতে হবে। আর বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ, এগুলো। আর ছাপাখানা থেকে আমাদের ভালো করে করতে হবে, কারণ আগের বারে ছাপাখানা খুব একটা বেশি পড়েনি। বা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবারে 4 নম্বরের প্রশ্নগুলো তোমাকে 4টে করে পয়েন্ট হবে। আমি যা টেস্ট পেপার দেখলাম, বিভিন্ন স্ক্যান করে বলতে চাইছি যে 4 নম্বরের প্রশ্নগুলো একটু ভালো করে করবে। যেমন ধরো নারী ইতিহাস চর্চা, তারপর হচ্ছে নতুন সামাজিক ইতিহাস, বঙ্গদর্শন, সোমপ্রকাশ, এটা পড়তে পারে। হিন্দু পেট্রিয়ট, বামাবদিনীরা পড়ে গেছে, সম্ভবত পড়ে গেছে। গ্রামবার্তা প্রকাশিকা। তারপর আমরা আসছি পাশ্চাত্য দ্বন্দ্ব,
পাঁচদ্বন্দ্ব, তারপরে চলে এসেছি কলকাতা মেডিকেল কলেজ, উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, তারপরে আমরা নবজাগরণের প্রকৃতি 8 নম্বরে পড়বে, তারপরে আমরা পরে অধ্যায় বিভিন্ন বিদ্রোহগুলো। আমার বিদ্রোহ না পড়ে 1 বছর পড়েছিল 2023 সালে বিদ্রোহ 3টে পার্ট, বিদ্রোহ, বিপ্লব ও ভুত্থানের মধ্যে সম্পর্ক, এরকম পড়তে পারে। কোনো বিদ্রোহই দিল নি, কিন্তু এমন একটা প্রশ্ন দিল, ধরো বলল যে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষে উপজাতি ও কৃষক বিদ্রোহের কারণ কি, বা ঔপনিবেশিক অরণ্য আইনের মানে উদ্দেশ্য কী ছিল, এগুলো ভালো করে। হয়তো এত বিদ্রোহ পড়ে যাচ্ছ, একটাও পড়লো নি, হয়তো তখন কি আমরা সমস্ত বিদ্রোহ থেকে এই পয়েন্টগুলো নিয়ে লিখব। আমাকে একটু ইম্প্রোভাইজ হতে হবে, ইনোভেশান হতে হবে। এখন অনেক সিলেবাস, আমি প্রচুর সিলেবাস, আমাকে ইনোভেশান হয়ে আমাকে লিখতে হবে। যে কোনো প্রশ্ন আমরা 2 নম্বরকে 4 নম্বরের একটু বানানো ক্ষমতা আনতে হবে, একটু ভাবনা শক্তি বাড়াতে হবে, না হলে আমরা কিন্তু 4 নম্বরে লিখতে পারবো না, লিখতে পারবো না। 4 নম্বরের ক্ষেত্রে বলি, লেখা থাকে 7 বা 8টি বাক্যে উত্তর দাও। আসলে আমরা কিন্তু ওইভাবে গণি না 7টা বা 8টা বাক্যে। তাহলে কি গণি বা কি করলে 4 দেব? ধরা যাক বর্তমান ভারত টিকা পড়েছে। তোমরা জানো বর্তমান ভারত কিসের নাম? কেউ পারবে? গ্রন্থ। তাহলে আমরা দেখব এই গ্রন্থের রচয়িতার নাম সে লিখেছে কিনা, নাম্বার 1। তারপর খুঁজবো, আচ্ছা এই গ্রন্থটা তিনি কবে লিখেছেন। নেক্সট, বোঝা গেছে? কোথায় প্রকাশ হয়েছে, কোন পেপারে। আবার এই গ্রন্থটা হঠাৎ করে গ্রন্থ আকারে প্রকাশিত হয়নি, কোনো পত্রিকায় নিশ্চয়ই হয়েছে, উদ্বোধন পত্রিকা। আমি খুঁজবো উদ্বোধন পত্রিকাটা লিখেছে কিনা। তাহলে দেখো পার্ট পার্টে আমি আগাচ্ছি, লাস্টে আমি দেখব যে হঠাৎ করে এই গ্রন্থটা কি আমাদের মেসেজ দিচ্ছে, বিষয়বস্তু কি স্যার, বিষয়বস্তু কি। আমি সেই বিষয়বস্তু দেখলাম। এই এতগুলো বিষয়, এই 4টে বিষয়ের আমি উত্তর যদি পত্র থেকে পাই, তাহলে তো আমরা সেইভাবে তার পার্সেন্টেজ হিসাবে নাম্বার দেব। ব্যাপারটা বোঝাতে পেরেছি? স্যার খুব ভালো বুঝিয়েছেন। আর একটা বলে দিই, ধরো প্রতিষ্ঠান এরকম হতে পারে, তোমরা বারবার বলছো বসু বিজ্ঞান মন্দির, এরকম হয়ে গেছে বসু বিজ্ঞান মন্দির পড়ে গেছো, পড়েছে জগদীশ চন্দ্র বসু, হ্যাঁ ঘুরিয়ে দিয়েছে। কি লিখবো? না এই চ্যাপ্টারটা কোথা থেকে? না 5ম অধ্যায়। কোন সাব হেডিংয়ের হেডিং? বিজ্ঞান ও কারিগরি শিক্ষা। তাহলে শুরু করো। বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হলো অমুক বসু বিজ্ঞান মন্দির। বোঝা গেছে? কে প্রতিষ্ঠাতা, কবে কবে প্রতিষ্ঠিত হয়েছে, এর অবস্থানটা কোথায়, কি ধরনের আবিষ্কার হয় বা কী ধরনের গবেষণা হচ্ছে এর মধ্যে, এই বিষয়গুলো লেখো। এবং অবশ্যই একটা প্রতিষ্ঠানের নাম, তোমরা যে স্কুল থেকে এসেছো সে স্কুলগুলোর কৃতিত্ব কার মাধ্যমে আসবে? তোমাদের মধ্য দিয়ে। তোমরাই কিন্তু স্কুলের নাম বাড়াবে। তাহলে ওই প্রতিষ্ঠান থেকে এমন কোনো কীর্তি ছাত্র যারা আগামী দিনে এক জায়গায় স্ট্যান্ড করেছে, বলতে পারবে তোমরা, বলতে পারবে ওই প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে এমন কোনো কীর্তি ছাত্রের যদি নাম করতে পারো, সেখানে নাম্বারটা আমরা আরো বেশি দেবো। বোঝা গেছে? এইভাবেই কিন্তু তোমরা 4 নম্বরটাকে কভার করার চেষ্টা করো। 4 নম্বর সম্বন্ধে আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি করো আমি বলে দিতে পারবো। বা তোমাদের মধ্য থেকে একটা প্রশ্ন করো না যে স্যার এই প্রশ্নটায় কি লিখলে আমি 4 পাবো। হ্যাঁ, আর 4 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন পরের চ্যাপ্টারগুলো, যেমন ধরো ছাপা বই শিক্ষা সমগ্র উপেন্দ্র রায় চৌধুরী করলে বসু বিজ্ঞান মন্দির। 6 অধ্যায়ের তোমাদের করতে হবে যে এই কৃষক প্রজাপাটি, বা তোমরা করবে তারপরে বিভিন্ন একা আন্দোলনটা পড়ে গেছে, এবারে আসবেনি। বারদৌলি সত্যাগ্রহ খুব ইম্পর্টেন্ট, এবারে বারদৌলি সত্যাগ্রহ খুব মন দিয়ে পড়বে। তারপরে এটা পরে অসহযোগ আন্দোলনের পরবর্তী সময়ে কৃষক আন্দোলন, এটা 4ও পড়তে পারে, 8ও পড়তে পারে, বা শ্রমিক আন্দোলন, বিভিন্ন সময়ে শ্রমিক আন্দোলন। আর এবারে বামপন্থা রাজনীতিটা পড়তে পারে, ভালো মন দিয়ে করবে। আর লাস্ট চ্যাপ্টারে হায়দ্রাবাদ কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো, জুনাগড় কীভাবে হলো, কাশ্মীর সমস্যা, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের ভূমিকা কী ছিল, এগুলো ভালো করবে। এবারে দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক খুব ইম্পর্ট্যান্ট, এটা মন দিয়ে পড়বে। দলিত বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক কী, এটা পড়বে মন দিয়ে।
আর তোমাদের কিছু যদি 4 নম্বরের প্রশ্ন বলা থাকে বলতে পারো যে কীভাবে লিখলে পাবো। আমরা স্যার যখন প্রশ্ন উত্তর পর্বে যাব তখন ওদের কাছ থেকে প্রশ্ন নিয়ে নেব। স্যারেদের আলোচনার সূত্র ধরে একটা কথা বলি, সচিন তেন্ডুলকর সব ধরনের মানে শট নিতে পারত, স্টেট ড্রাইভ, কভার ড্রাইভ, সব কিছু ঠিক আছে। আমাদেরও সেই রকম একটু ফ্লেক্সিবল হতে হবে। কোন বলটাকে কিভাবে খেলবো, স্ট্রেট ব্যাটে খেলবো না ক্রস ব্যাটে খেলবো, কোনটাকে স্কোয়ার কাট মারবো, সেটা আমাদের ঠিক করে নিতে হবে। অর্থাৎ স্যারেরা বলছেন যে প্রশ্ন যেমন আসবে আমার প্রথম ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা ঠিক সেইভাবেই লিখতে হবে। বসু বিজ্ঞান মন্দির এলে একরকম হবে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, আর জগদীশচন্দ্র বসু এলে আরেক ধরনের হবে। বুঝতে পেরেছি তো? আমরা আলোচনার পরবর্তী স্তরে চলে যাব। 4 নম্বরের বোধহয় আর কিছু নেই। আমরা বড় প্রশ্ন উত্তর পর্বে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমরা নিয়ে নেব। আমরা চলে যাব স্যারের কাছে, তুষার স্যারের কাছে 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা, তারপর স্যারের কাছে আসবো। প্রশ্ন পাওয়ার পর আমাদের যত মাথা ব্যথা 8 নম্বরকে নিয়ে, প্রশ্নটা পেলাম, লাস্ট পেজে চলে গেলাম, যদি 8 নম্বর না পড়ে পরীক্ষাটাই খারাপ হবে। ঠিক যেমন বাংলায় রচনাটা যদি না পড়ে, এই অভ্যাসটা কিন্তু ত্যাগ করতে হবে। কারণ অভিজ্ঞতা যা বলছে, যদি ভালো লিখি 7, যদি মোটামুটি লিখি 4 বা 5, ডিফারেন্স কত? 2 বা 3। কিন্তু অসংখ্য এমসিকিউ, অসংখ্য এসিকিউ এর মধ্যে 1 লাইন বা একটা ওয়ার্ডে কিন্তু ওই 2 বা 3 নম্বর অনায়াসেই মেকআপ করা যায়। সুতরাং প্রশ্ন পেয়ে অযথা 8 নম্বরের জন্য টেনশন করার কোনো দরকার নেই। বরং বাকি 80 নম্বর কোথা থেকে আমি নাম্বারটাকে নিজের কাছে আনতে পারবো সেটা কিন্তু মনে রাখতে হবে। এবার আসি 8 নম্বরের ক্ষেত্রে। আগেই তোমাদের বন্ধু বলছিল প্রথম এবং শেষ অধ্যায় থেকে 8 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না। তাহলে বাকি রইল কটা চ্যাপ্টার? 6টা। বাকি 6টা। এখানে দ্বিতীয় এবং তৃতীয় এইভাবেই পরের দুটো করেই মোট 3টে প্রশ্ন থাকবে এবং যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। এখানেও কিন্তু ঠিক একই ব্যাপার। কোথা থেকে প্রশ্ন আসবে? যদি ব্যক্তিত্ব বলি, তোমরা অলরেডি দেখেছো, হয় বিদ্যাসাগর দিয়েছে, হয় রামমোহন দিয়েছে। তাহলে ব্যক্তিত্ব একটা আসবে, আন্দোলন একটা আসবে। আগেরবারে নবসূত্র আন্দোলন আছে, এসেছে। সুতরাং কোথা থেকে আসবে এটা প্রত্যেকেই জানো, কিন্তু সেই 8 নম্বরটা ভেঙে আসতে পারে 5 অথবা যুক্ত 3 বা 4 + 4। স্যার অলরেডি বললেন যে 4 নম্বরকে দুটো যোগ করে দিতে পারে। তো 8-এ আমরা কিভাবে 8 পাবো? যদিও এখনকার প্রশ্নে ইতিহাসের যে মূল উদ্দেশ্য, তার স্মৃতিশক্তি কতটা, সে কতটা মনে রাখতে পারে, প্রশ্নের যা ধরন, তাতে এই প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্নেই দীর্ঘ মনে রাখার বিষয়টা নেই। তাই এখানে কিন্তু যদিও 15 থেকে 16টা বাক্যে বলা থাকে, এখানটা কিন্তু আমাদের একটু বড় করেই লিখতে হবে। একটু বড় করে কি লিখব না, প্রথমে সূচনা বা ভূমিকা, তার জন্য আমরা নাম্বার দিই, এটা কিন্তু লিখতে হবেই। কেউ যদি না লেখে তাহলে 7-এর মধ্যে তার কিন্তু নাম্বারিং পড়বে। নেক্সট লাস্ট উপসংহার, কেউ যদি না লেখে তাহলে আবার 1 নম্বর সে কিন্তু কম পাবে। এই দুটো লিখতে হবে। মাঝারটার হচ্ছে মূল অংশ। বড় প্রশ্নের ক্ষেত্রে 3টে অংশ, আমি কিন্তু কখনোই 3টে প্যারা বলিনি। প্রথমটা হচ্ছে ভূমিকা, লাস্টেরটা উপসংহার, মাঝে অসংখ্য ছোট ছোট প্যারা থাকবে।
যেটা মূল উপজীব্য বিষয়, যেটা তোমাদের ভুল করো, একটা প্রশ্নের ক্ষেত্রে ভুল করো, সেটা হচ্ছে এরকম। প্রথমেই বলেছি অনেকে ভূমিকা লেখো না, উপসংজ্ঞা লেখো না, নাম্বার কাটি। আর একটা মারাত্মক ভুল হয়। ভুলটা কি না, নোট পড়ে গেছি, লিখতে লিখতে হঠাৎ অংশ ভুলে গেছি। ভুলে যাওয়ার সময় তোমরা দেখছো কিছুতেই মনে করতে পারছি না, বন্ধুও সাহায্য করতে পারছে না, ওখানটা গ্যাপ দিয়ে আমরা পরের অংশটা লিখতে শুরু করলাম এবং যথারীতি শেষ করলাম। তোমরা আমাকে বলো, যিনি খাতা দেখছেন তিনি কি জানেন যে তোমার খাতায় ওই প্যারাটাতে কি ছিল? জানে না, তার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু তুমি নিজের অজান্তে এই অংশটা তুমি ফাঁকা দিয়ে দিয়েছো। আমরা বুঝতে পারলাম কোনো একটা অংশ তুমি ভুলে গেছো, সেই পানিশমেন্ট কিন্তু তোমাকে নিতে হবে। তাই কোনো অংশ যদি ভুলে যায়, তারপরের প্যারাটা এমনভাবে যোগ করবে যাতে স্যারেরা বুঝতে না পারে তুমি কোনো একটা জায়গায় ভুলে গেছো। ছোট করে লেখো, কিন্তু কম্প্যাক্ট লেখো। স্যার নিশ্চয়ই এর সঙ্গে কিছু সংযোজন করবেন। 8 নম্বরের প্রশ্ন বেলায় তোমরা চেষ্টা করবে, এটা পার্ট পার আছে, পুরো 8টা না যদি না পারো আর লিখতেই হবে, যদি পারো 5, 3 বা 4, 4 ওটা পার্ট পার্ট প্রশ্ন লিখলে ভালো হয়। আর 8 নম্বরের বেলা কিছু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমি বলছি। নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা, এটা ভালো রকম মন দিয়ে করে যাবে। আর তোমরা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারী বা ছাত্রদের ভূমিকা এটা করবে। আর আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, শিক্ষা ভাবনা, রবীন্দ্রনাথের প্রকৃতি ও মানুষ শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা, এই 3টে প্রশ্ন। আর বিভিন্ন সময়কার অসহযোগ আন্দোলন পড়বে বা আইন আন্দোলন পড়বে, শ্রমিক আন্দোলন বা কৃষক আন্দোলন, এই 5টা করলে আশা করছি তোমরা পেয়ে যেতে পারো। আর 8 নম্বরের প্রশ্নের বেলা তোমাকে কিন্তু একটু ভালো করে লিখতে হবে। একটু ভূমিকা, স্যার যা বলছিল, ভূমিকা উপসংজ্ঞা লিখতেই হবে। আর এটা মনে করবে না বেশি লিখলে বেশি পাবে। ইতিহাস মানে তোমাকে কত তথ্য দিতে পারছো, সেই আন্দোলন সম্বন্ধে তুমি কি তথ্য দিতে পারছো। শুধু গল্প লিখলে হবে না। ইতিহাস এই গল্প লেখার নেই। ইতিহাস মানে তোমাকে বেশি তথ্য দিতে হবে। যে প্রশ্নটা বলছি সেই তথ্যটা তোমায় দিতে হবে। আর 8 নম্বরের প্রশ্ন ভালো করে লিখবে, আশা করছি কমন পাবে, তোমরা পাবে। মন দিয়ে টেস্ট পেপারটা ঘাঁটবে, বিভিন্ন টেস্ট পেপার, আর একটু মন দিয়ে পড়ে যাবে। আর একটু আবার বলি সর্বশেষে, ইতিহাসকে ভালোবাসতে হবে। যে আমার ইতিহাস পড়তে ভালো লাগেনি এ বললে হবে না। তুমি পরে সায়েন্সে পড়বে তখন পড়বে, এখন তোমাকে ইতিহাস পড়তেই হবে। আর মাধ্যমিকে ভালো করতে হলে ইতিহাস একটা সাবজেক্ট, এভরি সাবজেক্ট হ্যাজ ইটস ওন ইম্পর্টেন্স। তোমাকে ইতিহাসও পড়তে হবে যদি ভালো করতে চাও। আর পড়লে তুমি যে সময়টা অঙ্ক বা অন্য সময় দিচ্ছ, তুমি যদি ইতিহাসে দাও, আমি বলছি তোমরা সফল হবেই। একটু মন দিয়ে পড়বে। এখানে আমি একটু তুষার স্যারের কাছে যাব, লাস্ট মেসেজ উনি কিছু বলবেন, তারপর আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশনে চলে যাব। 2-4টি প্রশ্ন আমরা নেব, তারপর লাঞ্চ ব্রেক থাকছে আমাদের। 8 নম্বরের ক্ষেত্রে আমার আরেকটা সংযোজন বলতে এইটা, যে অনেক সময় আমরা এই ধরনের প্রশ্ন পাই যে 1857 সালের বিদ্রোহের প্রকৃতি পড়েছি। তো একটা বিদ্রোহের প্রকৃতি বলতে কি বুঝি, কি লেখা উচিত আমরা জানি না। অসংখ্য সহায়িকা বই আছে, তোমরা দেখছো যে একটা সহায়িকা বইয়ে একটা লেখা আছে, কিছুক্ষণ পরে আবার ওই প্রশ্নটা আবার দিয়েছে। তো কোনটা লিখব? তো একটা বিদ্রোহের প্রকৃতি বললে কি থাকতে পারে? খুব ভালো প্রশ্ন। সেখানে কি আমরা কারণ লিখব? আমরা তো কারণ জানি। ফলাফল লিখব সেটাও জানি, কিন্তু প্রকৃতি বলতে কি বুঝি এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছেন অনেকেই আমরা জানি না। দেখা যায় পরপর কারণগুলো লিখেছো, লাস্টে উপসংহারে রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র দিয়ে শেষ করেছ। বলে দিই, বিদ্রোহের প্রকৃতি মানে বোঝায় সমাজের কোন স্তরের মানুষ ওই বিদ্রোহে যোগদান করেছিল, পার্টিসিপেশনটা যাচ্ছে।
তাহলে 1857 সালের বিদ্রোহে 4 ধরনের মত আছে। যদি সিপাহীরা যোগ দেয় তাহলে এই বিদ্রোহ সিপাহী বিদ্রোহ, যদি জনগণ যোগ দেয় তাহলে এটা জাতীয় বিদ্রোহ বা গণবিদ্রোহ। এর মধ্যে জাতীয়তাবোধ যদি থাকে, দেশের জাতীয় স্বাধীনতা সংগ্রাম, যদি সামন্তরা যোগ দেয় তাহলে সামন্ত বিদ্রোহ। যুক্তি দিবে, তাহলে এই বিদ্রোহের সাধারণ মানুষের অংশগ্রহণটা কিন্তু চাইছে, এটা কিন্তু লিখতে হবে। আবার এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে কিভাবে? তুমি কি মনে করো 1857 সালে বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা নিছক সিপাহী বিদ্রোহ? প্রশ্নটা পড়েছে। তাহলে এক্ষেত্রে ভূমিকাতে শুরুটা কিভাবে হবে বলে দিচ্ছি। যদি বুঝতে পারো যে এটা একটা কোটেশন এবং যিনি বলেছেন তার নামটা যদি জেনে থাকো, তোমার কাজটা অনেক সরল হয়ে গেল। দ্বিতীয় কাজ কি, যিনি বলেছেন কোন প্রসঙ্গে বলেছেন এটা যদি উল্লেখ করো। যদি বলি সাভারকার, নিশ্চয়ই জানো, ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, কি প্রসঙ্গে বলেছেন? না, 1857 সালের বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন। এখানে কিন্তু একটা মারাত্মক, প্রত্যেকে ভুল করো। কিভাবে? না, 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন না, 1857 সালে বিদ্রোহ সিপাহী বিদ্রোহ কি না সেটা নিয়েই বিতর্ক। তো তুমি প্রথম লাইনটাই লিখে দিচ্ছ যে 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রকৃতি সংক্রান্ত, নাম্বার ডিফিনিটলি কাটা হবে, এটা মহাবিদ্রোহ লিখতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? যদি না জানো তাহলে জনৈক ঐতিহাসিক বা জনৈক ব্যক্তি এই প্রসঙ্গে তিনি উত্তরটি করেছেন, তাহলে প্রথম বক্তব্যটা লেখো। এবার তার যুক্তিগুলো লিখলে অবশ্যই তোমার ওইটা লিখে তো তোমাকে তো আর দেবে না, দেবে কি? তো ওখান থেকে বেরোবো কী করে? না, বিপরীত মতে যাও। কোনো কোনো ঐতিহাসিক তার মতকে পছন্দ করেন না, বিরোধিতা করেছেন। আবার শুরু করো, সিপাহী বিদ্রোহ কে বলেছে, কে বলেছে সামন্ত বিদ্রোহ, কেউ বলেছে গণবিদ্রোহ। তাহলে আমরা প্রথম প্রশ্নে যখন কেবল প্রকৃতি পড়েছিল, যে প্যারাটা থার্ডে রেখেছিলাম, এখন সেই থার্ড প্যারাটাকে আমরা ফার্স্টে নিয়ে গেলাম। এরপর পর্ব সাজাও, লাস্টে অবশ্যই উপসংহারে তোমার নিজস্ব বক্তব্য চাইছে। একটা বা দুটো লাইন কিন্তু তুমি সেখানে লিখবে, তবেই তোমার মূল্যায়নে আমরা তোমার যথার্থ মূল্যায়ন করব, এটা কিন্তু মনে রেখো। সামাপটা করতে হবে, অর্থাৎ সিদ্ধান্তটা তোমাকে টানতে হবে এমনভাবে সামগ্রিক ব্যাপারটাকে লক্ষ্য রেখে। আমরা একটু প্রশ্ন উত্তর নিয়ে নেব, তারপর আমাদের লাঞ্চ। কারোর প্রশ্ন থাকলে তোমরা একটু হাত তোলো, আমরা তার কাছে চলে যাব মাইক্রোফোন নিয়ে। কারোর প্রশ্ন রয়েছে? শুভম, মাইকটা না। বড় কোশ্চেনের ক্ষেত্রে কখন উপসংহার লিখবো আর কখন মূল্যায়ন লিখবো? বসো বসো। মূল্যায়ন, যাকে আমরা বিভিন্ন নামে জানি, তাই না? মূল্য মান নির্ধারণ করা, বোঝা গেছে? তো সেক্ষেত্রে কোনো একটা ব্যক্তির যদি মূল্যায়ন করি, তার সাফল্য এবং ব্যর্থতা এই বিষয়টা থাকতে পারে। উপসংহার মূলত বোঝায় উপরোক্ত আলোচনা থেকে তুমি যে সিদ্ধান্তে আসছো সেই সিদ্ধান্ত বিষয়টা লিখবে। একই সাথে সাধারণত মূল্যায়ন বা উপসংহার হয় না। যদি ব্যক্তিত্বের ক্ষেত্রে হয় তাহলে সাধারণত সেখানে তোমরা মূল্যায়ন হিসাবে উপসংহারটা লিখো। ব্যাপারটা বোঝা গেছে? নেক্সট। আর কেউ? স্যার 2 নম্বরের কোয়েশ্চেনগুলোতে যদি পড়ে যে স্কুল বুক সোসাইটি কে কত সালে প্রতিষ্ঠা করেছেন, তাহলে কি আমরা শুধু ওই কে কত সালে প্রতিষ্ঠা করেছে ওটাই লিখবো, নাকি তার সম্বন্ধে আরো কিছু লিখতে হবে? অতটা লেখার প্রয়োজন নেই, তোমার যেটা বলে সেটাই লিখো। যে উদ্দেশ্য বলে তখন উদ্দেশ্য লিখবে। আনসার মাস্ট বি টু দ্য পয়েন্ট, একেবারে পিন পয়েন্টেড আনসার দেবে ছোট প্রশ্নের ক্ষেত্রে।
আর কেউ? দু নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে গুরুত্ব অথবা যদি প্রভাব বা ফলাফল পড়ে, তাহলে ওখানের ক্ষেত্রে কি প্রথমে আমরা মানে ভূমিকা করে সূচনা করে তারপর লিখব? অন্তত এক লাইন লিখবে, অন্তত এক লাইন লিখে দুটো গুরুত্ব বা দুটো প্রভাব লিখবে। কটা লিখবো এই গুরুত্ব? 2 নম্বরে 2টো পয়েন্ট, যদি পারো 3টে এক্সট্রা, ওই একটা পয়েন্ট ভুল হলো তখন ওইটা থেকে। থ্যাংক ইউ। আর কারোর কোনো প্রশ্ন আছে স্নেহের ছাত্রছাত্রীরা? আমরা প্রি লাঞ্চ সেশন এখানে শেষ করব। স্যারের 2-4টে কথা শুনে নিয়ে তোমাদের কিছু ইনস্ট্রাকশন রয়েছে, আমি তারপর বলে দিচ্ছি। জানি না ভীতিটা কতটা কাটাতে পেরেছি। আমি সমস্ত সাবজেক্টের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি। প্রথমে আমি আমার নিজের সাবজেক্টটা বলি। আসলে ইতিহাস তোমাদের যাদের ভয় লাগছে, এই ভয়টা নিজেদের তৈরি। তোমরা ইতিহাসকে অনেক দূরে রেখেছো, সেই জন্য ইতিহাসও তোমাদের থেকে দূরে সরে গেছে। আর একটা জিনিস মনে রেখো, এই মুহূর্তে যেখানে সায়েন্স গ্রুপের নাম্বারগুলো প্রায় 100-র কাছাকাছি পৌঁছে গেছে, আর একটু খাটলে 1 বা 2 নম্বর বাড়বে। কিন্তু যে সাবজেক্টগুলো এখনও সেইভাবে তৈরি হয়নি, যদি পরিশ্রমটা সেখানে দাও, টোটালটা কিন্তু আরও বেশি বাড়তে পারে। দ্বিতীয় কথা খুব গুরুত্বপূর্ণ, এটাই হতেই পারে যে সাবজেক্টগুলো তোমার প্রিয় মনে হয়েছে, যে সাবজেক্টগুলো থেকে অনেক অনেক নাম্বার পাবে এরকম ভেবেছো, কিন্তু পরীক্ষা হলে গিয়ে প্রশ্নপত্র পাওয়ার পর তুমি সেই সাবজেক্টের আশানুরূপ ফল করতে পারলে না বা পাচ্ছ না। অথচ ইতিহাসে প্রশ্ন পাওয়ার পর মনে হচ্ছে প্রচণ্ড সরল এসেছে, কিন্তু দুর্ভাগ্য তুমি পড়ে যাওনি। সেই খেসারত কিন্তু তোমাকে দিতে হবে। সুতরাং কখন কোন সাবজেক্ট তোমাকে একটা উচ্চ শিখরে পৌঁছে দেবে তোমরা কেউ জানো না। আর একটা বলি, যিনি খাতা দেখছেন তিনি তোমার কেউ নন। এতদিন পর্যন্ত তোমার স্কুলের শিক্ষকরাই খাতা দেখছেন। খাতা দেখার সময় প্রথমে আমরা দেখে নিই এই ছাত্র বা ছাত্রীর, তার আগেই কিন্তু তার মূল্যায়ন আমার মধ্যে তৈরি হয়। তাই যিনি খাতা দেখছেন তাকে যথেষ্টভাবে সাহায্য করার দায়িত্ব তোমার। কিভাবে সাহায্য করবে? এমসিকিউ পরপর লিখবে, অযথা এখানে ওখানে লিখবে না, তাতে আমাদের কেজিং করতে অসুবিধা হয়। আর একটা, স্পষ্ট করে লেখো। উত্তরটা যদি স্পষ্ট করে লেখো এবং ভালো লেখো, ছোট করে লেখো, কম্প্যাক্ট লেখো, তাহলে অবশ্যই নাম্বার পাবে। সবার কাছে শুভেচ্ছা রইল। এবং ইতিহাসের যে ভয় সেটা বাড়িতে রেখে নির্দ্বিধায় যাও। প্রশ্ন পাওয়ার পর চিন্তা শক্তিটা মাথায় রেখো, তাহলেই হবে। দেখো, ইতিহাসের তোমরা যদি জানা না পড়ে, যদি 1 লাইন 2 লাইন জানো, কোনো প্রশ্ন তোমরা ছেড়ে আসবে না। সেই 1 লাইন বা 2 লাইনকে তোমরা অন্ত বানিয়ে একটু ইম্প্রোভাইজ হয়ে ওদের সম্বন্ধে একটু ভাবলে আশা করছি তোমরা লিখতে পারবে। তুমি হয়তো স্কুলে শুনেছো সেই গল্পটা, সেটাকে একটু যদি যারা জানা থাকবে না, সেটাকে তোমরা ইনোভেশন হয়ে তোমাকে লিখতে হবে। ইতিহাসের সব প্রশ্ন হয়তো না পড়লেও একদম ভয় পাচ্ছ নেই। তোমরা ওই প্রশ্ন থেকে তুমি 2 লাইন জানো, 3 লাইন জানো, সেটাকেই একটু তুমি ইনোভেটিভ হয়ে একটু বানিয়ে লিখে ছাড়াবে, তবে তুমি 90+ পাবে। আর ইতিহাসে তো এখন অনেক 95, 97 পাচ্ছে, কোনো ভয় নেই, অনেক ছেলে পাচ্ছে। আমি বলি যদি এমসিকিউ করিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমরা 90+ পাবেই। যত আমার মনে হয়, আমার ব্যক্তিগত চিন্তা, যত দোষ ওই এমসিকিউতে, ও যদি কঠিন পড়ে এমসিকিউতে, আমার মনে হয় তারপরে অনেক অপশান আছে, তুমি পারবে। আমার ব্যক্তিগত মনে হয় এমসিকিউতেই ভয় আমার। তুমি প্রচুর প্র্যাকটিস করছো তো আসলে। আর একটা বলি,
ইতিহাসের একটা সব সাল, ইম্পর্টেন্ট সাল, কখনোই সাল না বনপ্রশ্ন লেখার সময় ভুল লিখবে না। বা প্লেস, ধরো চম্পারণ, বিহারের চম্পারণ, তুমি লিখবে উত্তর চম্পারণ, খুব ভুল। আর বলে দিই ম্যাপ, ম্যাপ নিয়ে একটু বলি, ম্যাপ আমাদের বিভিন্ন বিদ্রোহগুলোর অ্যাটাম্প করবে, আর বিভিন্ন যে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, জুনাগড় করবে, আর যে অসহযোগ আন্দোলন পর্ব বারাক্তা বা সিপাহীবিদের বিভিন্ন স্থানগুলো, মিরাট, কানপুর, দিল্লি, এটা করবে। আর বিভিন্ন বিদ্রোহগুলো সাঁওতাল, কোল, ম্যাপগুলো একটু এবার সরে গেলেও আমরা কনসিডার করি। তা বলে তুমি পড়েছে ম্যাপ, তুমি বাংলাদেশে ফরাজান খুলনা হয়েছে, তুমি পশ্চিমবঙ্গ দেবে, তা নম্বর দেবে নি। ম্যাপগুলো ভালো করে করবে, 4টে ম্যাপই করে আসবে, একটা নয়, ভুল হয় ভুল হবে, 4টে ম্যাপই করে আসার চেষ্টা করবে। আর কখনোই ইতিহাস সাল ভুল করবে না, সাল ভুলে। আর ধরো, আর স্যার বলছো সিপাহীবিদের প্রকৃতি লিখছিলে, লিখে ধরো কে বলেছে, তুমি হয়তো লিখছো যে সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন গান্ধীজি, হবে না তো, কে বলেছিল সে জানো? স্যার ভুল না জানলে স্যার বলেছিলেন জনৈক ঐতিহাসিক লিখবে, ভুল ঐতিহাসিকের নাম লিখবে না, সাল ভুল লিখবে না, আর ডেট, তারিখ যদি মনে থাকে লিখবে, তারিখ ভুল ভাল লিখবে না, তাতে এক্সামিনারের খুব আর পরিষেবা বলি, খাতাটা আবার প্লেট, তুমি আমাকে তোমার বাড়িতে আমি খেতে যাচ্ছি, তোমার প্লেটে দিয়েছো আমাকে ডিম ভাজা দিয়েছো, প্লেটে 5 লেগে আছে, আমি খাবার, খাতাটা ভালো করবে, তোমার খাতাটা পরিষ্কার। স্যার যা বলছিল প্রথমে MCQ, তারপরে 2 নম্বরের 11 বেশি লিখে আনবে, বেশি লিখে আসবে। কখন লিখবে? আগে কমপ্লিট হোক, তুমি জায়গা রেখে দিবে, তোমাকে অনেক পৃষ্ঠা দিবে, পৃষ্ঠা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমাকে অনেক পৃষ্ঠা দেবে, তোমাকে পরপর লেখার চেষ্টা হবে যাতে আমাদের লিখতে সুবিধা হয়। স্যার এখানে আমি শেষ করছি, তোমাদের ভবিষ্যৎ ভালো, ইতিহাস পড়ো, মন দিয়ে ইতিহাসকে ভালোবাসো, ঠিক হবে। সাল কিভাবে ম্যানেজ করবে আমি একটু বলে দিই। MCQ ছাড়া যদি অন্য জায়গায় কোনো জায়গায় যদি পড়ে যায়, এমনভাবে লিখবে, ধরা যাক মহাবিদ্রোহ কবে হয়েছিল, হতেই পারে, কেউ জানো মহাবিদ্রোহ কবে হয়েছিল? কেউ জানো? কেউ জানে না? খুব ক্লোজ দুটো বন্ধু এসো তো, খুব ক্লোজ দুটো বন্ধু, খুব ক্লোজ দুটো বন্ধু এসো। একটু তাড়াতাড়ি এসো, একটু তাড়াতাড়ি এসো, চটপট চটপট চটপট। ইতিহাসে কে ভালো? ইতিহাসে কে ভালো? ধরো কোনো একটা প্রশ্নের উত্তর যদি আটকে যায়, কার উপর নির্ভর করবে? নিজের উপর, তবু পাচ্ছ না, অন্যের উপর নির্ভর করবে তো। নিজের বিপদ নিজেই সলভ করবে। ডাকার কারণ হচ্ছে, যদি মহাবিদ্রোহ কবে হয়েছে যদি পড়ে যাচ্ছে, কি কি লিখলে, আমি সালও বলা হলো না, অথচ প্রকাশ হলো, কিভাবে প্রকাশ করতে পারি? যদি সালটা না মনে থাকে, তখন আমি লিখে আসবো যে 19 শতকের দ্বিতীয়ার্ধে বা 19 শতকের মধ্যভাগে, ওভাবে লিখ। 1857, তাই তো? তার 19 শতকের মধ্যভাগ, শেষার্ধ বললে ভালো হয়, দ্বিতীয়ার্ধ ভালো হয়, আরো সুন্দরভাবে বলা যায় 5-এর দশকে হবে। 19 শতকের 5-এর দশকে যে সমস্ত বিদ্রোহ হয়েছিল তার মধ্যে মহাবিদ্রোহ অন্যতম। তাহলে লাঠিও ঠিক আছে, আমাদের ইতিহাসের সেশন আমি এখানেই শেষ করছি। খুবই ভালো একটি সেশন হলো, আমি অন্তত অনেকটা ঋদ্ধ হয়েছি, স্যারেরা যেভাবে পয়েন্ট ওয়াইজ বলেছেন।